নমস্কার। গল্প চিরন্তনীতে আমার সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। শুনছেন প্রতিভা বসুর লেখা উপন্যাস মনের ময়ূর। আজ পড়ব উপন্যাসটির তৃতীয় পর্ব। কাকা ওকালতি করতেন কলকাতায়। সেখানেই তার বসবাস ছিল। ওখানকার ইট কাঠে হাঁপ ধরলে কিংবা প্রসবান্তে স্ত্রীর শরীর খারাপ হলে এখানে চলে আসতেন চেঞ্জে। কেননা দেশটাই ছিল তার একচেটে বায়ু পরিবর্তন কেন্দ্র। সমুদ্রের কাছে এই গ্রাম, পুকুরের টাটকা মাছ এ বাড়িতে, বাড়ির গরুর সদ্য দোয়ানো দুধ, চাল আর মসুরির ডাল তো এখানকার একটা বিশেষ আকর্ষণ। আর সবচাইতে যেটা আরামদায়ক সেটা হচ্ছে বৌদির অক্লান্ত পরিচর্যা। যে মুহূর্তে যেটা চাই তাই নিয়ে প্রস্তুত হয়ে আছেন তিনি। যে মুহূর্তে যেটা ইচ্ছে সেটাই তিনি পূরণ করে চলেছেন অবিরাম। কাজের তাড়ায় নিজে হয়তো বেশি দিন সেই আরাম উপভোগ করতে পারতেন না, কিন্তু স্ত্রী এবং ৫-৬টি ছেলেমেয়েকে রেখে দিয়ে পুষিয়ে নিতেন সেটা। ভাইয়ের প্রতি অবিনাশবাবুর কেমন একটা অস্বাভাবিক দুর্বলতা ছিল। তিনি যে কি খুশি হতেন ওরা এলে। তবে কাকা কেন তার দাদাকে সেটুকু আনন্দ জুগিয়ে কৃতজ্ঞতা ভাজন হবেন না? উপরন্তু এবাড়ির একজন অংশীদারও তো তিনি। না এলে না গেলে কেমন করে চলে? যদিও তাদের এই পৈতৃক বাড়ির ১২ আনি অংশই অবিনাশবাবুর নিজের তৈরি। আগে কি ছিল? ঝোপ ঝাড় জঙ্গল, আর জঙ্গলের মধ্যে এই পাকা বাড়িটির একটি ভগ্নাবশেষ। অবিনাশবাবু প্রথম জীবনে অনেক দিন পর্যন্ত বিদেশেই কাজ করতেন। মা বাপ ছিল না, স্ত্রী আর ভাইকে নিয়েই তার সংসার। বিকাশকে কলকাতায় বোর্ডিংয়ে রেখে পড়াতেন। সে ছুটিতে ছুটিতে আসতো, স্বামী স্ত্রীর নির্জন সংসার মুখর হয়ে উঠত। বিএ পাশ করে ল পাশ করল বিকাশ। বহু অর্থ ব্যয় করে ওকালতিতে বসল কলকাতা শহরে। বিয়ে করে প্রচুর টাকা আদায় করল শ্বশুরের কাছ থেকে। যদিও এ বিষয়ে অত্যন্ত লজ্জা ছিল অবিনাশবাবুর। ভদ্রলোকের মেয়েটিকেই তো আনছি, তার উপর আবার টাকা। বিকাশ বলল, ওসব যুক্তির কোনো মানে নেই। টাকা না নিয়ে আমি এক পা এগুবো না। আমার কি দর নেই? অবিনাশবাবু চুপ হলেন। অবশ্যই ভাই তার অকৃতজ্ঞ নয়। সেই টাকার ছোট্ট একটি কণা নিজের বিয়ের খরচ বাবদ সে দিল তার দাদার হাতে। কিছু টাকা ধার শোধেও খরচ করল। তখন অনুসুয়া সবে জন্মেছে। আর অনুসুয়া যখন ৩ বছরের, তখন দেশে এসে স্থায়ী হলেন অবিনাশবাবু। বিয়ে করেছিলেন অত্যন্ত অল্প বয়সে। করেছিলেন মানে বিধবা রুগ্ন মার পরিচর্যার জন্যই করতে হয়েছিল। বিকাশ তখন ১০ বছরের বালক আর অবিনাশবাবু ১৯। মাঝখানে আরও ৪টি ভাইবোন হারিয়েছিলেন তিনি। তারপরেই বিকাশ। শোকে দুঃখে অকাল বার্ধক্যে মার ক্ষীণায়ু ক্ষীণতর হতে হতে একদিন আস্তে নির্বাপিত হয়ে গেল। বিকাশকে পিতৃস্নেহে লালন করতে লাগলেন তিনি। আর তার শিক্ষার জন্যই, স্বাচ্ছন্দ্যের জন্যই চাকরি নিতে হলো বিদেশে। অনুসুয়া যখন জন্মালো, অবিনাশবাবু তখন ৩-এর ঘর ধরে ফেলেছেন। এই কণিকাটুকু যে স্বর্গের সুষমা নিয়ে একদিন আসবে তাদের ঘরে, এমন একটা স্বপ্ন যখন আর তারা দেখেন না, ঠিক তখন এক মাথা চুল আর গোলাপি রং নিয়ে যেন হঠাৎ একদিন অনুসুয়া আবির্ভূত হলো তাদের সংসারে। বয়স্ক পিতামাতার দুর্বার স্নেহ উদ্বেল হয়ে উঠল। কৃষির দপ্তরে ট্যুরের চাকরি করতেন। ভালো উপার্জন ছিল, বড় দরের উন্নতি ছিল সেই চাকরিতে। কিন্তু হঠাৎ মত বদলে গেল তার। চাকরির আর কতটুকু মূল্য? কত সুখ দিতে পারে টাকা? মেয়েকে একদিনও না দেখে থাকাটা তার চেয়ে ঢের বেশি ক্ষতি বলে মনে হতে লাগলো। সে ক্ষতিপূরণ কেবলমাত্র এ চাকরিতে কেন, পৃথিবীর কোনো কিছুতেই আর সম্ভব নয়। প্রস্তাবটা অনুসুয়ার মাই তুললেন প্রথমে। চলো না, আমরা দেশে গিয়েই থাকি। তোমার এই রোজ রোজ ট্যুরের চাকরি আমারও আজকাল আর ভালো লাগে না।
না লাগার অবশ্যই সঙ্গত কারণ ছিল একটি। মেয়ে জন্মাবার আগে তিনি নিজেও যেতেন সঙ্গে, ঘুরে বেড়াতেন নদীর বুকে বুকে, কিন্তু মেয়ে বুকে করে আর সেটা সুবিধে হলো না। ঘোরাঘুরি করলে কিছু না কিছু অনিয়ম হবেই শিশুর, সেটা অসম্ভব। 14 বছর বয়সে বিয়ে হয়ে যে মেয়ের 24 বছর বয়সে সন্তান জন্মায়, সেই মার পক্ষে তার শিশু যে কতখানি, সে কথা শুধু সেই মায়েরাই জানেন। জীবন থেকে আরও অনেক কিছুর মতো এই স্বামী সঙ্গটুকুও তাকে বাদ দিতে হচ্ছিল। দেশের জমি জমা তো 12 ভূতেই লুটে খায়। যদিও কথাটা সত্য নয়, কেননা পরে জানা গেল বছরে 2-1 বার কাকা আসতেনই দেশে। যা পারতেন, যতটুকু পারতেন, গাছের আম, জাম, কাঁঠাল, কলা সবই তিনি নিয়ে যেতেন তার কলকাতার ফ্ল্যাটে। নারকোল বিক্রি করতেন, জমি ইজারা দিতেন। নিজেরা গিয়ে থাকলে তেমন যত্ন নিলে ওই থেকেই মোটামুটি খাওয়া পড়ার সংস্থানটা হয়ে যাবে নিশ্চয়ই। কি দুঃখে আর পরের চাকরি করা। কথাটা মনে ধরল অবিনাশবাবুর। কিন্তু চাকরি তো একটা চাই। ওইটুকু জমিদারির উপর ভরসা করলে আর কদিন। বাড়িঘর সংস্কার করতে হবে, মেয়েকে বড় করতে হবে, সঞ্চয় করতে হবে। ভেবেচিন্তে ওখানকার স্কুলে একটা চিঠি লিখলেন তিনি। ওই স্কুল থেকেই একদিন সসম্মানে সারা গ্রামের মুখ উজ্জ্বল করে এন্ট্রান্স পাশ করেছিলেন। অল্প চেষ্টাতেই, প্রায় বিনা চেষ্টাতেই একটা মাস্টারই জুটে গেল তার। তারপর কাটা হলো জঙ্গল, বাড়ি সংস্কার করা হলো। রান্নার দালানের সব ইট কবে একবার এসে বিক্রি করে গিয়েছিলেন কাকা হিসেবে জানতেন না অবিনাশবাবু। ইট কিনে সেই ঘর আবার তোলা হলো মাথায় টালি দিয়ে। জানলা দরজা তাও শোনা গেল তিনিই বিক্রি করে গেছেন মাস কয়েক আগে। অবিনাশবাবু বললেন, নিজেরা চুরি করে বিকাশের নামে চালাচ্ছে, ভাইয়ে ভাইয়ে বিবাদ লাগাবার চেষ্টা। বিকাশ শুনে রাগে লাল হলো চিঠিতে। মেয়ে হয়ে দাদা বৌদি যে বদলেছেন একটু, সেটুকুও আভাসে ইঙ্গিতে বাতাসের মতো ছড়িয়ে দিল সেই সব জ্বালা ভরা অক্ষরের সারিতে। আর চিঠি পড়ে একটু হেসে সস্নেহে অবিনাশবাবু বললেন, পাগলা। তারপর বসাও দরজা, লাগাও জানলা, আনো সিমেন্ট, বাড়াও বাড়ি, কমাও ছাদ। 3 বছরের যত্নে, অক্লান্ত পরিশ্রমে চাকুরি জীবনের সব সঞ্চয় খসিয়ে তবে তৈরি হলো এই সুন্দর বাগানওয়ালা দোতলা ভদ্রাসনটি। নতুন করে পুকুর কাটিয়ে মাছ ছাড়া হলো, মাটি তোলানো হলো পুরনো গাছের গোড়ায়, নতুন গাছ লাগানো হলো উৎসব করে, ছাঁটা হলো অকেজো ডাল, বোজানো হলো খানাখন্দ। কৃষি বিভাগের সমস্ত বিদ্যে তিনি ফলালেন এই জমিতে। তারপর একদিন সতেজ সবুজ পাতারা ডালপালা মেলে বিস্তীর্ণ হলো আকাশে। প্রচুর ফল ফুল প্রসব করে শিগগিরই অবিনাশবাবুর যোগ্যতাকে অভিনন্দন জানালো। পাঠাবার মতো সব ভাগই অবশ্যই ভাইয়ের কাছে পাঠাতেন তিনি সমান অংশে, কিন্তু বাড়ির অর্ধেক তো আর পাঠানো সম্ভব নয়। সেটাতে ভোগ দখলের সত্ত্ব রাখতে হলে আসতে হয়, থাকতে হয়। আজ এই বয়সে এই অভিজ্ঞতায় কাকাকে ভালোভাবেই বিশ্লেষণ করতে পারে অনুসূয়া। তখন সেই বয়সে শুধু একটা অনির্দিষ্ট খারাপ লাগার রেশ জড়িয়ে থাকতো মনে মনে, একটা অসন্তুষ্টির কামড়। বাবা মার এত প্রিয়পাত্র কাকাকে পছন্দ করত না, সে ভালোবাসত না। বাবা না হয় ভ্রাতৃস্নেহে অন্ধ ছিলেন, কিন্তু মাও কি কিছু বুঝতেন না? মা তো পরের মেয়ে, মার সঙ্গে তো কাকার রক্তের সম্বন্ধ ছিল না। তিনি তো নিরপেক্ষ হয়েই বিচার করতে পারতেন মানুষটাকে। তবে কেন নিজের অনলস স্বভাবের সমস্ত পরিশ্রম তিনি অম্লান বদনে খরচ করতেন এই লোকটির উপর? এর কোনো জবাব খুঁজে পেল না অনুসূয়া। ভাবতে গিয়ে মনে মনে রাগ হলো। অবশ্যই কাকাও প্রতিদান দিতেন বৈকি। লাল পাড় ধনেখালির শাড়ি আনতেন অনুসূয়ার মার জন্য, বিস্কুটের টিনে ভরে মিঠে পান আনতেন ভিজে ন্যাকড়ায় বেঁধে, বাবার জন্যে আনতেন বাদলরামের সুগন্ধি কিমাম।
ছেলেমেয়ের জন্যে আনতেন কত রকম দম দেয়া খেলনা, লাল পিছলে কাগজ মোড়া খয়েরি চকোলেট, ফ্রক, সস্তা দামে লাল ডুরে শাড়ি। যখন আসতেন বাড়িতে দস্তুর মতো সারা পড়ে যেত একটা। তারপর যাবার আগে ধার চাইতেন বাবার কাছে। একদম ফুরিয়ে গেল। কেমন করে যে গেল। তাতে কি ব্যস্ত হয়ে উঠতেন বাবা। আমার কাছে তো রয়েইছে, এই তো মাইনে পেলাম। কাকার যাবার সময়টা ঠিক ওই মাইনে পাওয়ার সময়টাতেই পড়তো কি না? হ্যাঁ, আমি গিয়েই পাঠিয়ে দেব। ওরাও তো রইল, খরচ তো আছে। আচ্ছা, সেজন্যে আর ভাবতে হবে না তোকে। ঠিক জায়গায় ঠিক বুদ্ধিতে কাকা অদ্বিতীয়। তার জিনিসপত্রগুলো জেগে থাকতো সকলের চোখের সামনে। তার দেবার হাতের প্রশংসা ছড়িয়ে পড়ত পাড়ায়, আর তার দাম জোগাতে মাসের শেষে মাথা চুলকোতে হতো বাবার। তারপর সেই যে কাকা যেতেন, আর 4 মাসের মধ্যেও তার খোঁজ থাকতো না। কিন্তু কাকিমাকে ভালোবাসত অনুসূয়া। কাকিমার সব কিছুই তার ভালো লাগতো। রোগা হাতে হঠাৎ কাকিমা গলা জড়িয়ে ধরতেন তার, আদর করতেন। টানা বিষণ্ণ চোখে হাসি মুখে মিষ্টি গলায় ডাকতেন, অনাই, অনিমনি। অনুসূয়া একেবারে গলে যেত কাকিমার সরু উষ্ণ রোগা বুকের মধ্যে। আজও কাকিমা তার তেমনি ভালো আছেন, তেমনি ছোটোখাটো সরল স্নেহে ভরা মানুষটি, স্বামীর ভয়ে সদা সন্ত্রস্ত। ওই একটি মাত্র মানুষ যিনি তাকে কোনোদিন দুঃখ দেননি, অসম্মান করেননি, একদিনের জন্যে সায় দেননি স্বামী ভাসুরের হৃদয়হীনতায়। একটা কটু কথা উচ্চারণ করেননি আজ পর্যন্ত। বার করা মেয়ে যখন ঘরে এলো, অনুসূয়ার মা পর্যন্ত কদিন ছোননি তাকে। কাকিমা জড়িয়ে ধরলেন 2 হাতে। তার চোখ বেয়ে বড় ফোঁটায় জল গড়িয়ে পড়ল। কি করে বুঝলেন তিনি সেই দুঃখ? কোনোদিন তিনিও কি এই দুঃখের আস্বাদ জেনেছিলেন জীবনে? নাকি শুষ্ক স্বার্থপরায়ণ স্বামীর ঘর করতে একটা রন্ধ্র খুঁজছিলেন নিজের ব্যর্থতাকে চোখের জলে ভাসিয়ে দেবার? বুকের ভেতর থেকে একটা নিঃশ্বাস বেরিয়ে এলো অনুসূয়ার। কণ্ঠার উঁচু হাড় আর একটু উঁচু হয়ে উঠল। সরু একছড়া হাড় চিকচিক করল সেই হাড়ের উপর। দ্রৌপদীর অন্তহীন শাড়ির ভাঁজের মতো তার মনের অবচেতন থেকে আরেকটি পরত উঠে এলো উপরতলায়। আরও একজন মানুষকে তার মনে পড়ল, ঝাপসা, অস্পষ্ট। কিন্তু এইমাত্রই কি মনে পড়ল? অভিনয়ের নেপথ্য সঙ্গীতের মতো আজ কদিন ধরেই সেই অস্পষ্ট ঝাপসা মানুষটি কি তার হৃদয়কে মথিত করে রাখেনি? সেই মানুষটা আজ 16 বছর পরেও যার শত্রুতা ফুরালো না তার সঙ্গে। সেই জন্তু, সেই পশু, সেই মনুষ্য নামধারী বর্বর জানোয়ারটা। অথচ কি আশ্চর্য, একদিন সেই মানুষটাকেই নাকি সবচেয়ে বেশি ভালোবেসেছিল সে। তার মুখের দিকে তাকিয়ে একদিন তার সমস্ত হৃদয় প্লাবিত হয়ে উঠেছিল ভরা জোয়ারের মতো। ঘন চুলে আঙুল ডুবিয়ে সে যখন আস্তে আস্তে কথা বলতো, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকত অনুসূয়া। বুদ্ধির আভায় উজ্জ্বল ঝকঝকে 2টি চোখের তারায় কত স্বপ্নই সে দেখতে পেত। বিনম্র মধুর একটি সুন্দর মুখ, অতি সুন্দর। মুখটা এখন আর মনে পড়ে না, মানুষটিকেই আর মনে পড়ে না, বরং মনে পড়লে রাগে চিরবির করে ওঠে সর্বশরীর। তবু মনে পড়া চাই। আশ্চর্য। অল্প বয়সের একটা বোকা মেয়েকে ঠকাতে একটু আঘাতও লাগলো না ওর পৌরুষে। জেল, ফাটক, সশ্রম কারাদণ্ড, মাত্র 3 বছরের। 3 বছরের ফাটকবাস আবার একটা শাস্তি। সারা জীবন ও কেন পচে মরল না ওই 4টে বোবা দেয়ালের ফোকরে বন্দি হয়ে? সমগ্র জীবন তো তার দিল ব্যর্থ করে, সমস্ত কিছু থেকে বঞ্চিত করল তো তাকে। আর নিজে কোথায়, কোন নরকে পড়ছে এখন?
কোন নরক থেকে স্মৃতি হয়ে আজ আবার ধোঁয়ার মতো পেঁচিয়ে পেঁচিয়ে উঠে এলো তার মনে, তার আজকের এই শুভ দিনে, শুভক্ষণে। স্মৃতি, স্মৃতি, স্মৃতি। দম আটকানো, অন্ধকার, কালো কালো গহ্বরের শাড়ি সব। অনুসূয়া কি উন্মাদ হয়ে যাবে এই স্মৃতির ভারে? অনুসূয়া কি এই মুহূর্তে এই লাল পাড় অধিবাসের কোরা শাড়ি পরে, হাতে চিকচিকে সোনার চুড়ি নিয়ে পালিয়ে যাবে এখান থেকে? যাবে সেখানে, সেই নরকে, যেখানে বসে বসে আজকের দিনেও লোকটা শত্রুতা করছে তার সঙ্গে, স্মৃতির সমুদ্র সাঁতরে সাঁতরে ঠিক এসে হাজির হয়েছে এই অন্ধকার টিনের ঘরে। বিনয়, আমাকে তুমি বাঁচাও, আমাকে তুমি ক্ষমা করো, আমাকে মুক্তি দাও এই যন্ত্রণাময় স্মৃতি থেকে। তুমি তো আর নেই, তুমি অস্পষ্ট, তুমি নিশ্চিহ্ন, তুমি তো শুধু একটা ইতিহাস মাত্র। তোমার চেহারা ভুলে গেছি আমি, তোমাকে ভুলে গেছি। তুমি যাও, তুমি যাও, আর আমাকে কষ্ট দিও না, দিও না। হাতে হাত নিষ্পেষিত করল অনুসূয়া, হাঁটুর ফাঁকে মুখ গুঁজল। বিনয়, বিনয়, বিনয়। সারা মন জুড়ে এই এক ধ্বনি, সারা বাড়ি জুড়ে এই এক শব্দ। বাবা বলেন চমৎকার, মা বলেন সত্যি। ছোট ভাই বোনেরা মূর্ছা যায় বিনয়দার নামে। আর অনুসূয়া চৌধুরী, কুসুমপুরের শ্রেষ্ঠ মেয়ে, বিনয় রায়ের শান্ত স্নিগ্ধ সুশীলা মেধাবী ছাত্রীটি, নত মস্তকে বইয়ের বোঝা নিয়ে যে ম্যাট্রিকুলেশনের পড়া শেষে আর চোখে চোখ পড়লে দৃষ্টি নামায়, সে জঘন্য। প্রেম বলে আবার কিছু আছে নাকি? কাকা ঠিকই বলেন। প্রেম করে কারা? দেহ বেচে যারা। এই মর্মে তিনি একটি বক্তৃতাও দিয়েছিলেন সেই সময়। কিন্তু বক্তৃতায় কি কোনো কাজ হয়েছিল? যাতে হয়েছিল সে হচ্ছে চাবুক। চাবুক, চাবুক ছাড়া কি আর অন্য ওষুধ আছে? 1, 2, 3, 4, 5, 6 গুনে গুনে কাকা নিজের হাতে চাবুক মেরেছিলেন। আর বাবা, তার সবচেয়ে বড় বন্ধু, বড় শহীদ, ভাইয়ের প্ররোচনায় রক্তচক্ষে বলেছিলেন, বল, বল হতভাগিনী, কি সাক্ষী দিবি তুই? কোর্টে দাঁড়িয়ে তুই কি বলবি? পাগলের মতো 2 হাতে জড়িয়ে ধরেছিলেন মা। বল, ওরে বল, বল যে ওরা যা বলছেন তুইও তাই বলবি, নয়তো আমি রক্ষা করতে পারবো না তোকে। এরা মেরে ফেললেও আমি শব্দ করতে পারবো না। আর 17 বছরের কচি কলাপাতার মতো নরম মধুর মেয়ে অনুসূয়া তার জলে ভরা ভাসা ভাসা 2টি চোখ মেলে চুপ করে তাকিয়েছিল সাদা দেয়ালের দিকে। প্রাণ বেরিয়ে গেলেও সে কি পারে বিনয়কে কোনো অমঙ্গলে ঠেলতে? ন্যাকা, শেষ পর্যন্ত তো বাপু হার মেনেছিলি সেই চাবুকের কাছে। তারপর তো কেমন সুন্দর গড়গড় করে কাকার শেখানো বলি আউড়ে গেলি কোর্টে দাঁড়িয়ে। সত্যি কেমন সুন্দর গুছিয়ে বলেছিল কথাগুলো। পুকুরে বিকেলবেলা গা ধুতে গিয়ে দেখে বিনয় দাঁড়িয়ে আছে। তাকে দেখেই বলে, একবার আমাদের বাড়ি যাবে? অনুসূয়া বলল, কেন? দিদি পিঠে করেছেন, তোমাকে ডেকে নিয়ে যেতে বললেন। মাকে বলি, বলবার আর দরকার কি, এই তো বাড়ি, যাবে আর আসবে। এই বলে সে অনুসূয়াকে তার দিদির বাড়িতে নিয়ে যায়। বাড়িতে কেউ ছিল না সে সময়ে। অনুসূয়াকে সে তার নিজের ঘরে বসিয়ে বলে, দিদি এক্ষুনি আসবেন, ততক্ষণ তুমি ওই মজার জিনিসটা দেখো, শুঁকে দেখো। কৌতূহলী হয়ে একটা লাল রঙের আরকের শিশি ওর হাত থেকে নিজের হাতে নেয় অনুসূয়া। তারপর নাকের কাছে ধরার সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে পড়ে। এই সময় বিচারক জিজ্ঞাসা করেছিলেন, তুমি গেলে কেন? অমনি সে নিজের বুদ্ধিতে জবাব দিল, এইটুকু বয়স থেকে চিনি, দাদা বলে ডাকি, কি করে জানবো? যখন দেখলে ওর দিদি বাড়ি নেই তখন ওর ঘরে ঢুকলে কেন? ঢুকেছিলাম না জেনে, তারপরে ও বলল যে দিদি নেই। সোজা হয়ে দাঁড়িয়ে আছে বিনয়, 2টি অপলক চোখ তার অনুসূয়ার বিশ্বাসঘাতক মুখের ওপর একাগ্র।
দুটি বলিষ্ঠ হাত পরস্পর নিবদ্ধ অবস্থায় বুকের উপর জড়ো করে রাখা। বিচারক বললেন, ঠিক। গম্ভীর গলা জবাব দিল, ঠিক। তুমি তাকে অজ্ঞান করেছিলে? আমি তাকে অজ্ঞান করেই বার করে নিয়ে গিয়েছিলাম। তারপর আর কি? মেয়ে ভুলোবার যোগ্য শাস্তি, 3 বছরের সশ্রম কারাদণ্ড। দিদির টাকার জোরে বেঁচে গেল, নইলে যাবজ্জীবন পচত না ও সেখানে। কেঁদেছিল অনুসূয়া। বাবা আর উকিল কাকার সঙ্গে জানলাবন্ধ ঘোড়ার গাড়ি চড়ে বাড়ি আসতে আসতে কেঁদেছিল। বাড়ি এসে মার বুকে মুখ রেখে কেঁদেছিল। বাবার কুঞ্চিত চক্ষে অগ্রাহ্য করেও কেঁদেছিল। কাকার কদর্য গালাগালি, প্রতিবেশীদের ভিড়, ছোট ছোট ভাই বোনের বিস্ফারিত দৃষ্টি কিছুই তখন তাকে বিরত করতে পারেনি সেই কান্না থেকে। তার লজ্জা ছিল না, ভয় ছিল না, একটা সুতীব্র ব্যথার হাহাকার ছাড়া আর কিছুই ছিল না তার বুকের মধ্যে। তারপর কত বিনিদ্র রাত, কত দুঃসহ দিন কেটে গেল সেই একই বুক ভাঙা অবিরাম অবিশ্রাম একটানা কান্নার স্রোতে। আর তার অনেক দিন পরে একদিন কখন নিজেরই অজান্তে নিজে নিজেই শান্ত হয়ে গেল সে। সেই সুন্দর সুকুমার নিরপরাধ একখানা অতি প্রিয় মুখের উপর কখন আবরণ পড়ল একটি। অনুসূয়া ভুলে গেল তাকে, ভুলতেই হলো। ভোলবার জন্য উপরে ফেলে দিতে হলো তার রক্তকণিকা, যে কণিকা সবে আকৃতি ধরেছিল অনুসূয়ার জঠরে। 8 মাসে বিনয়ের সঙ্গে 18টা শহর ঘুরেছিল সে। 24 বছরের যুবক আর 17 বছরের তরুণী। ভয়ে সেই অপরিণত ভীরু হৃদয় কত যে কেঁপেছিল, কত ত্রাস, কত অনাহার, কত অনিদ্রা, হিসেব আছে কোনো? গরুর গাড়িতেই হয়তো কাটল 3 দিন, 7 দিন শুধু ট্যাক্সিতেই ঘুরেছিল। কত রাত নৌকোতে, রাস্তায়, ঘাটে, রেলে, স্টিমারে। কোথাও কি শান্তি আছে? কোনো জায়গায় গিয়ে একসঙ্গে 10 দিনও টিকতে পারেনি ভয়ে। যদি ধরে ফেলে, যদি টের পেয়ে যায় কেউ, যদি আলাদা হতে হয় জীবনে, তাহলে তারা বাঁচবে কেমন করে? পৃথিবীর সমস্ত একদিকে আর তাদের যুগল জীবন একদিকে। মনে মনে তারা কি প্রার্থনা করেছে, ঈশ্বরের কাছে কি চেয়েছে ব্যাকুল হৃদয়ে? শুধু দুজনে আমরণ একসঙ্গে থাকার এতটুকু প্রতিশ্রুতি। হায় রে, মূঢ়মতী বালিকা! 32 বছরের প্রায় প্রৌঢ় মহিলা 17 বছরের যুবতীকে স্মরণ করে হাসল মনে মনে। কত আবেগী ছিল সেই অল্পবয়সী বোকা হৃদয়ে, কত কষ্টই না পেয়েছে তা নিয়ে। বাজে বাজে বাজে, সব বাজে। কি হলো তারপর? মরে গেল? গলায় দড়ি দিল? আগুন জ্বালালো কাপড়ে? কি করল সেই মেয়ে? কি করতে পারল? ভালোই করেছিলেন কাকা। মিছিমিছি সে কাকাকে দোষ দেয়। উনি যদি সারা দেশ মন্থন করে ডিটেকটিভ লাগিয়ে বাবার অর্থ অকাতরে ব্যয় করে তখন তাকে ফিরিয়ে না আনতেন, তাহলে কী না হতে পারত তার। কাগজে কাগজে যদি তার হরণ মামলার কাহিনী বড় অক্ষরে ছাপা না হতো, তাহলে এতদিনে তার কি গতি হতো? কোন নরকে পড়ে থাকতো কে জানে। কাকাকে ধন্যবাদ দিতে হয় বইকি। দাঁত দিয়ে ঠোঁট কামড়াল অনুসূয়া। রক্ত জমে গেল। সত্যি, এমন শুভাকাঙ্ক্ষী তার বাবাও ছিলেন না। তিনি তো বলেইছিলেন, শাসন না মেনে, সমাজ না মেনে, মা বাপের কথা না ভেবে মেয়ে যখন বেরিয়ে গেল ঘর থেকে, ব্রাহ্মণের মেয়ে হয়ে শূদ্র সন্তানকেই যখন পছন্দ হলো তার, তখন সে যাক, মরুক সে, নিজের কপাল নিজেই পোড়াক। মিছিমিছি লোক জানাজানি করে মান খোয়ানো কেন? কিন্তু কাকা চরিত্রবান লোক, তিনি কি দুর্নীতির প্রশ্রয় দিতে পারেন? পাপীকে সাজা না দিলে যে পাপ তাঁরই হবে। তাই তো কত কষ্ট স্বীকার করেও ভাইঝিকে আবার ফিরিয়ে আনলেন ঘরে, মামলা করে শাস্তি দিলেন সেই কুচরিত্র পাপিষ্ঠকে। তা নইলে কে জানে, সেই পাপিষ্ঠ হয়তো
এতদিনে কত অমঙ্গলের বীজ ছড়িয়ে বেড়াতো সারা পৃথিবীতে। ভালোবাসার ভান করেই আরও কত মেয়েকে ঘরের বার করত। ভালো মানুষদের টেকাই দায় হতো সংসারে। কেমন ছিল সেই পাপিষ্ঠটা? কেমন ছিল? মনের আনাজ কানাজ আজ হাতড়ালো অনুসুয়া। মনে পড়ে না, সব মুছে গেছে, ধুয়ে গেছে মন থেকে। কেবল স্মৃতি, স্মৃতির ভার। স্মৃতি তো কিছুতেই মোছে না। কেন মোছে না? কি নিষ্ঠুর স্মৃতি! কেন এমন ভার হয়ে চেপে থাকে বুকে? বাইরের রোদ আস্তে আস্তে মৃদু হয়ে মৃদুতর হলো, তারপর নিবে গেল ঘর থেকে। অস্থির অনুসুয়া একবার তাকালো বেলার দিকে, তাকালো নিজের দিকে, তাকালো আশেপাশে। কেমন একটা অজানা আতঙ্কে দূর দূর করতে লাগলো বুকের ভেতরটা। ঘরের মধ্যে কতবার কতজন এলো, কতজন গেল। মা এসে যে কী বললেন, কি করলেন, ঘরের দরজায় উঁকি মেরে মাথা নেড়ে কি জিজ্ঞেস করলেন বাবা, কিছুই যেন ভালো বুঝতে পারল না সে। জোড়া তক্তপোষের যুগল শয্যায় চোখ রাখল খানিকক্ষণের জন্য। আর তার তলায় সূর্যাস্তের লাল আভা ছড়ানো আবির রঙের টিস্যু শাড়ির আগুন ঝিলিক দিল। সাচ্চা জরির জ্যোতিতে চোখ ঠিকরে গেল তার। আর কতক্ষণ পরেই দেখা হবে এই ভদ্রলোকের সঙ্গে, যিনি দয়ার অবতার, যিনি সব জেনেও বিয়ে করছেন এই 32 বছর বয়সের আধবুড়ো মেয়েকে, যিনি তাকে পাঠিয়েছেন এই আগুন লাগা টিস্যু শাড়ি, যার পুরো নামও এখন পর্যন্ত জানে না তারা। তিনিই আজ তার স্বামী হবেন। স্বামী! চমৎকার! অনুসুয়া উঠে দাঁড়ালো। শুনলেন মনের ময়ূর উপন্যাসটির 3য় পর্ব।